সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের কোর্স বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশনের লেকচার নাম্বার 6 এবং টপিক হচ্ছে তোমাদের নিও ল্যামার্কিজমের উপর ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি এর আগের ক্লাসে তোমাদের ল্যামার্কিজম সম্বন্ধে পড়িয়েছি এবং বিবর্তন সম্পর্কে এই যে ফরাসি বিজ্ঞানী এবং বিবর্তনবাদ ল্যামার্ক কি বলেছেন সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। তো ল্যামার্ক সাধারণত 4টি সূত্রের মাধ্যমে ওনার বিবর্তন সম্পর্কে বলেছেন এবং সূত্রগুলো সম্পর্কে আমি এর আগে যদিও বলেছি, তারপরেও আজকে তোমাদের একটু পূর্বের ক্লাসের হাইলাইটিং পয়েন্টসগুলো একটু বলতে চাই। সেটা হচ্ছে যে উনি 4টি সূত্রের মাধ্যমে বিবর্তনকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। তো প্রথম সূত্রে উনি বলেছেন প্রত্যেকটি জীবেরই কিছু অন্তর্নিহিত শক্তি থাকে। এই শক্তির ফলেই তার দৈহিক বৃদ্ধি ঘটে এবং তার সামগ্রিক জীবের বৃদ্ধি ঘটে। তবে বৃদ্ধির একটি নির্দিষ্ট সময় পর এই বৃদ্ধি স্থগিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। প্রত্যেকেরই বৃদ্ধি একটি সুনির্দিষ্ট পর্যায় পর্যন্ত হয়, উনি এই কথাটা বলেছেন। এবং দ্বিতীয় সূত্রে উনি বলেছেন যে পরিবেশের প্রত্যক্ষ প্রভাব হয় জীবের উপরে এবং এই প্রভাবের ফলে জীবের মধ্যে এক ধরনের চাহিদা এবং প্রয়োজন বোধের সৃষ্টি হয়, যার ফলে জীবের মধ্যে নিত্য নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আবার উনি আর তৃতীয় সূত্রে উনি বলেছেন ব্যবহার এবং অব্যবহার। কোনো জীবের যদি কোনো অঙ্গের প্রয়োজন না পড়ে বা সেটাকে সে যদি কাজে না লাগায়, তাহলে দেখা যায় সময়ের সাথে সাথে তার বিলুপ্তি ঘটে এবং যে অঙ্গের ব্যবহার বেশি হয় সেটি সাধারণত টিকে থাকে। এবং উনি 4 নম্বর সূত্রে বলেছেন যে অর্জিত বৈশিষ্ট্যের স্থানান্তর হয়, যে ইনহেরিটেন্স কথাটা এখানে উনি বলেছেন যে তারা পরিবেশের থেকে যে বৈশিষ্ট্য অর্জন করে তাদের চাহিদা এবং প্রয়োজনের কারণে অথবা ব্যবহারের কারণে তাদের যে বৈশিষ্ট্যের স্থায়িত্ব হয়, সেগুলো সাধারণত দেখা যায় যে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। তো এই কথাগুলো সাধারণত ল্যামার্ক বলেছেন। তো ওনার এই কথাগুলো সকলেই সমর্থন করেননি। যারা সমর্থন করেছেন তাদেরকে বলা হয় নিও ল্যামার্কিজম, মানে ল্যামার্কের মতবাদগুলোকে যারা সমর্থন করেছেন তাদের সমন্বয়ে গড়ে উঠেছে নিও ল্যামার্কিজম। তবে ল্যামার্কের কথা বললে এখানে কিছু উদাহরণের কথা বলতে হয়। যেমন ল্যামার্ক বলেছেন যে পরিবেশের চাহিদার কারণে জীবের মধ্যে চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এক্ষেত্রে উনি উদাহরণ হিসেবে বলেছেন যে একসময় আমরা যে জিরাফ দেখতে পাই সেটি ছিল হরিণ গোত্র বা হরিণ শ্রেণীর, কিন্তু তারা যে অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল এই জিরাফ, সেখানে একসময় মরুময় পরিবেশের সৃষ্টি হয়। তো এই পরিবেশের কারণে দেখা যায় যে পরিবেশের চাহিদা এবং প্রয়োজনের যে অ্যাপ্লিকেশন, সেটা উনি এই সূত্রের সাহায্যে বলেছেন যে এই ধরনের সাহায্যে বলেছেন যে যখন ওই এলাকায় মরুময় পরিবেশের সৃষ্টি হয়, তখন জিরাফ জাতীয় সেই হরিণ শ্রেণীর প্রাণীগুলোর ঘাসের স্বল্পতা দেখা দেয় এবং তারা সেখানে যে বৃক্ষগুলো ছিল সেখান থেকে পাতা খাওয়ার চেষ্টা করে। ফলে এই প্রাণীগুলোর গ্রীবা এবং সম্মুখ পা ধীরে ধীরে লম্বা হতে থাকে, যাতে তারা বৃক্ষ জাতীয় উদ্ভিদের পাতা সংগ্রহ করে খেতে পারে। এবং এর মাধ্যমে উনি বলেছেন যে হরিণ শ্রেণীর জিরাফের পূর্বপুরুষ, হরিণ শ্রেণীর জিরাফ হচ্ছে পূর্বপুরুষ এবং তাদের বর্তমান অবস্থা হচ্ছে লম্বা গ্রীবার যে জিরাফ আমরা দেখতে পাই সেটা। এবং উনি আরও বলেছেন যে কিছু সামুদ্রিক প্রাণী, বিবর কিছু প্রাণী আছে যাদের সাধারণত পায়ের আঙ্গুলগুলো যুক্ত পথ দ্বারা জোড়া লাগানো থাকে। তো এই ক্ষেত্রে উনি বলেছেন যে তাদের চাহিদার কারণে এই পাগুলো প্রথমে বিচ্ছিন্ন থাকলেও পরে সেখানে আলগা চামড়ার সৃষ্টি হয়ে সেখানে লুপ্তপদের সৃষ্টি হয়েছে। আবার উনি বলেছেন যে ব্যবহার এবং অব্যবহারের ক্ষেত্রে উনি এর প্রয়োগের ক্ষেত্রে বলেছেন যে সাধারণত দেখা যায় যে টিকটিকি এখন আমরা দেখতে পাচ্ছি বা কিছু সরীসৃপ আছে যাদের একসময় উপাঙ্গ বা পায়ের মতো অঙ্গ ছিল। তো সেগুলার অপব্যবহারের ফলে বা তারা ছোট গর্তে লুকানোর সুবিধার জন্য বা কোনো জায়গায় বেয়ে ওঠার জন্য ঘর্ষণের মাধ্যমে তাদের সেই উপাঙ্গগুলো বিলুপ্ত হয়ে যায় এবং তাদের দেহ সরু এবং লম্বা হয়ে যায়। তো এই উদাহরণগুলোর সাহায্যে ল্যামার্ক ওনার সূত্রগুলোকে যুক্তিযুক্তভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু অনেকেই এখানে বলেছেন যে পরিবেশের প্রয়োজনের কারণেই যদি সব অঙ্গের সৃষ্টি হতো, তাহলে দেখা যাচ্ছে যে তারা এখানে উদাহরণের ক্ষেত্রে বলেছেন যে অনেক সময় আমরা অনুভব করতে পারি যে আমরা উঠতে চাই,
আমাদের কেন পাখার সৃষ্টি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি আমাদের পাখার সৃষ্টি হতে পারে? বা আমরা পিছন দিকে কেন দেখতে পাই না, তাহলে কি আমাদের মাথার পিছন দিকে চোখের সৃষ্টি হবে? তো এই সমস্ত যুক্তিতর্ক দ্বারা দেখা গেছে যে ল্যামার্কের পরিবেশের চাহিদা এবং প্রয়োজনের সাথে যে অঙ্গের উৎপত্তি হতে পারে এই জিনিসটাকে অনেকেই অগ্রাহ্য করেছেন, এবং উনি বলেছেন যে অর্জিত শক্তির মাধ্যমে শুধুমাত্র দৈহিক অঙ্গের বৃদ্ধি ঘটে। কিন্তু অনেকে বলেছেন যে শুধু বৃদ্ধি হয় না, অনেক সময় আবার বৃদ্ধি হ্রাসও ঘটে। তো এইভাবে ওনার এই সূত্রগুলোকে অনেকে অগ্রাহ্য করেছেন এবং বলেছেন যে বৈশিষ্ট্য যেগুলো অর্জিত হয় সেগুলো পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষে সেগুলো ইনহেরিট করে। তো সেই ক্ষেত্রে ওনারা বলেছেন যে সাধারণত এইভাবে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় না, বরং সেটা জেনেটিক্যালি স্থানান্তর হয়। তো এইভাবে এই সূত্রগুলোকে অনেকেই অগ্রাহ্য করেছেন, কিন্তু যারা এই সূত্রগুলোকে কিছুটা সমর্থন করেছেন তাদের নিয়ে নিও ল্যামার্কিজম প্রতিষ্ঠিত হয়েছে। তো এক্ষেত্রে কিছু বিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করতে হয়, যেমন ফরাসি প্রাকৃতিক বিজ্ঞানী জিয়ার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রকৃতিপ্রেমী নিসর্গী একজন পোপ, ব্রিটিশ দার্শনিক স্পেন্সার। এই যে আলোচিত বিজ্ঞানী আছেন যারা, ওনারা ল্যামার্কিজমের কিছু বিষয়কে সমর্থন করেছেন, এবং এই জিনিসগুলোকে আমি তোমাদের সুবিধার জন্য এখানে পয়েন্ট আকারে লিখে রেখেছি। তো ওনারা প্রথমে বলেছেন যে ল্যামার্কের ক্ষেত্রে দেখা যায় যে পরিবেশের সাথে জীবের গঠন এবং কার্যের প্রত্যক্ষ সংযোগ আছে। ওনারা ল্যামার্ক যে কথাটা বলেছেন যে পরিবেশের প্রত্যক্ষ প্রভাবের ফলে জীবের মধ্যে একটি চাহিদা এবং প্রয়োজন বোধের সৃষ্টি হয়, এই কথাটাকে ওনারা বলেছেন যে পরিবেশের সাথে জীবের গঠন এবং কার্যের প্রত্যক্ষ সংযোগ আছে। এরপরে ওনারা বলেছেন ব্যবহার এবং অব্যবহার তত্ত্বটি ওনারা সমর্থন করেছেন ওনারা, কারণ ওনারা বলেছেন যে এখনো অনেক জীবের দেহে দেখা যায় যে অব্যবহৃত অঙ্গগুলো সেরকম অ্যাক্টিভ থাকে না, কিন্তু ব্যবহৃত অঙ্গগুলো সাধারণত অ্যাক্টিভ থাকে এবং সেগুলোর পরবর্তী প্রজন্মকেও সেগুলো অ্যাক্টিভ অবস্থায় পাওয়া যায়। এরপর ওনারা বলেছেন পরিবেশ এবং অভ্যাসের ফলে অর্জিত চরিত্রের সৃষ্টি হয়। আর ল্যামার্ক বলেছিলেন যে প্রয়োজনের তাগিদে নতুন অর্জিত চরিত্রের সৃষ্টি হয়। তাহলে এখানে তফাৎটা দেখা যাচ্ছে যে পরিবেশ ও অভ্যাসের ফলে অর্জিত চরিত্রের সৃষ্টি হয়, কিন্তু উনি বলেছিলেন পরিবেশের প্রভাবে মানুষের জীবের মধ্যে এক ধরনের প্রয়োজন বা চাহিদার সৃষ্টি হবে, তার ফলে অর্জিত চরিত্রের সৃষ্টি হবে। প্রত্যেক প্রজন্ম অধিকতর উপযোগী জীবের সৃষ্টি করে, এবং নিও ল্যামার্কিজমে বলেছেন যে নিও ল্যামার্কিজমে বিশ্বাসী বিজ্ঞানীরা বলেছেন যে প্রত্যেক প্রজন্ম অধিকতর উপযোগী জীবের সৃষ্টি করে। তো এই কথাগুলোই সাধারণত নিও ল্যামার্কিজমের সায়েন্টিস্টরা বলে গেছেন। তো আজকে আমি তোমাদের ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, এবং এই জীব সম্পর্কে জানার কৌতূহল মানুষের চিরাচরিত, এবং এখনো আমরা সমস্ত জীব সম্পর্কে সঠিকভাবে জানি না, এখনো প্রতিদিন নিত্য নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। সুতরাং এই কৌতূহল মানুষের সীমাহীন, এবং পৃথিবীতে কখন কিভাবে জীবের আবির্ভাব হয়েছিল এই সম্পর্কিত যে চিন্তা ভাবনা এবং এই সম্পর্কিত যে কৌতূহল, তাও মানুষের কখনোই শেষ হবে না। তো আজকে আমি তোমাদের পৃথিবীতে জীবের যে বিবর্তন বা আবির্ভাব কিভাবে হয়েছিল সেই সম্পর্কে কিছু থিওরি তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। পৃথিবীতে জীবের কিভাবে আবির্ভাব হয়েছিল সেই সম্পর্কে প্রাচীন কিছু ধারণা আছে, সবগুলো একবারে বলা যাবে না, প্রাচীন কিছু ধারণা আছে, এরপরে মধ্যযুগীয় কিছু ধারণা আছে। তো আজকে আমি তোমাদের শুরুর দিকে কিছু ধারণা কেমন ছিল সেই সম্পর্কে বলতে চাই, এবং উল্লেখযোগ্য কিছু যেমন অপারেন্ট যে ওনার অরিজিন অফ লাইফে যে ওনার ধারণাগুলো দিয়েছেন সেটা দিয়ে হয়তো বা তোমাদের এই ক্লাসটা শেষ করব। তো প্রথম দিকে আমি যেটা বলতে চাই যা দ্য থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। এই যে দ্য থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, এইখানে বলা হয়েছে যে একসময় মানুষের ধারণা ছিল যে পৃথিবীর সমস্ত জীবের উৎপত্তি হয়েছে কোনো একজন সৃষ্টিকর্তার মাধ্যমে, এবং উনি সমস্ত জীব সৃষ্টি করেছেন
যেই জীবকে আমরা এখন দেখতে পাচ্ছি তারা এভাবেই সৃষ্টি হয়েছিল, এবং সৃষ্টির শুরু থেকে তারা এরকমই ছিল। যেটা এককোষী ছিল সেটা সেরকমই ছিল, যেগুলো বহুকোষী তারা সৃষ্টির শুরু থেকে সেরকমই ছিল। মানে এই যে সৃষ্টির আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আদিতেও ঠিক সেরকমই ছিল, এবং একজন সৃষ্টিকর্তাই সমস্ত এই সব কিছু সৃষ্টি করেছে। এই ধারণাটা করা হয় দ্য থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনে। তবে এই ধারণাটাকে অগ্রাহ্য করেছেন বুকো নামক একজন সায়েন্টিস্ট। এই ধারণার পরবর্তী সময়ে যে ধারণা আসে সেটা হচ্ছে দ্য থিওরি অফ কসমোজোয়া। এরপরে একটা ধারণা আসে যে দ্য থিওরি অফ কসমোজোয়া, দ্য থিওরি অফ কসমোজোয়া। এখানে হচ্ছে এখানে ধারণা করা হয় যে বাহির থেকে উল্কাপিণ্ডের সাহায্যে, এখন অনেক কিছু শুনলেই তোমাদের কাছে অবাস্তব মনে হবে, কিন্তু একসময় যখন বিজ্ঞানীরা চিন্তা করতে শুরু করেন যে এত সব জীবের আবির্ভাব কিভাবে হলো, তখন কিন্তু বিভিন্ন ধরনের থিওরি আসে এবং সেগুলোর গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করার পর সেগুলো একসময় বাতিল হতে থাকে, কোনোটা নিয়ে আরও বেশি কাজ করা হতে থাকে। এইভাবে ধীরে ধীরে কিন্তু বিবর্তনবাদের থিওরিগুলো এগিয়ে যেতে থাকে। তো এই যে থিওরি অফ কসমোজোয়া, এখানে ধারণা করা হয় যে কোনো জীবই পৃথিবীতে উৎপত্তি লাভ করেনি। দেখা যায় যে ওনারা বলছেন যে সাধারণত জীবগুলো, এই থিওরি অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটি জীবই উল্কাপিণ্ডের সাহায্যে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসে পড়েছে। তো এই থিওরিটাকে আসলে তখনই অনেক বিজ্ঞানী গ্রহণ করেননি, কারণ ওনারা বলেছেন যে এই থিওরিটা আসলে একেবারেই অসম্ভব। কারণ একসময় ধারণা করা হতো যে পৃথিবীর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে বাইরে যেয়ে আসলে উল্কার সৃষ্টি করে। তো সেখানে কিভাবে সম্ভব যে বাহির থেকে উল্কাপিণ্ডের সাহায্যে সমস্ত জীবই এই পৃথিবীতে আসে, এবং উল্কা এত দুর্গম পরিবেশ কিভাবে অতিক্রম করে এই জীবগুলোকে পৃথিবীতে নিয়ে আসবে এবং তারা জীবিত থাকবে। সুতরাং এটাও একসময় অগ্রাহ্য হয়ে যায়। এরপরে আসে দ্য থিওরি অফ স্পন্টানিয়াস জেনারেশন। এই থিওরিটা কিন্তু দেন, আমরা যে বলি জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল এই থিওরিটা দেন, দ্য থিওরি অফ স্পন্টানিয়াস জেনারেশন। এবং উনি বলেন যে সমস্ত জীবের সৃষ্টি হয়েছে মৃত বস্তু থেকে। ব্যাপারটা শুনলে খুবই এখন অবাস্তব মনে হয়, কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন যে সমস্ত জীবের সৃষ্টি হয়েছে মৃত বস্তু থেকে। তো ওনার কেন এই কথাটা মনে হয়, কারণ তখন উনি এক সময় খেয়াল করেন যে একটি মৃত শূকর হয়তো উনি দেখেন যে কোথাও পড়ে আছে, তখন তার মধ্যে তিনি ছোট ছোট কিছু পোকা দেখতে পান। তখন উনি ভাবেন যে যেহেতু প্রত্যেক বিজ্ঞানী এই বিষয়ে অত্যন্ত কৌতূহলী ছিলেন যে কখন কিভাবে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে, তো উনি ভাবেন যে আসলে এই মৃত বস্তু থেকেই জীবের উৎপত্তি হয়েছে, কারণ এই মৃত শূকরের মধ্যে উনি কিছু পোকা দেখতে পান যে সেখানে ছোট ছোট কীট বা লার্ভার সৃষ্টি হয়েছে। তবে ওনার এই ধারণাটাকে একজন ইটালির ডাক্তার রেডি, ওনার নাম ডক্টর রেডি, ইটালির একজন ডক্টর, উনি 1688 খ্রিস্টাব্দে এই ধারণাটাকে উনি অগ্রাহ্য করেন। উনি বলেন যে এই কীট বা লার্ভা সাধারণত ডিম থেকে সৃষ্টি হয়, কোনো মৃত বস্তুর মধ্যে কখনোই এটা নিজে নিজে সৃষ্টি হতে পারে না। এরপর আরেকজন ইটালির সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে স্প্যালানজিনা নামক একজন সায়েন্টিস্ট 1776 সালে উনি বলেন যে আমরা যদি কোনো একটি মিট বা মাংসপিণ্ডকে ভালো করে সুসিদ্ধ করে বোতলে এয়ারটাইট ভাবে আটকে রাখি, তাহলে সেখানে কোনো কীট বা লার্ভার সৃষ্টি হতে পারে না। উনার এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি যেহেতু বলছেন আমরা এয়ারটাইট ভাবে কোনো একটি বোতলে সেটাকে আটকে রাখি, তাহলে সেখানে কোনো কীট বা লার্ভার সৃষ্টি হতে পারে না। তার মানে এই বাতাসের মধ্যে তাহলে এই কীট বা লার্ভার রেণুগুলো থাকে, যেগুলোর মাধ্যমে তারা সংখ্যা বৃদ্ধি করে। তো এইভাবে ধীরে ধীরে যখন আগাতে থাকে, তারপরে তোমরা সবাই জানো ফরাসি দেশের একজন সায়েন্টিস্ট, খুবই বিখ্যাত একজন সায়েন্টিস্ট হচ্ছেন লুই পাস্তুর। 1864 সালে লুই পাস্তুর
1864 সালে উনি বলেন যে কোনো মৃত বস্তু থেকে কখনো কোনো জীবিত বস্তুর সৃষ্টি হতে পারে না। তো যে কোনো জীবিত বস্তুর সৃষ্টি হতে গেলে তার রেণু বা বীজ থেকে সৃষ্টি হতে হবে, তার একটা রেণু থাকতে হবে। এবং এই ক্ষেত্রে উনি ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করেন যে কোনো ব্যাকটেরিয়ায় কোনো মৃত বস্তু থেকে উৎপত্তি হতে পারে না, বরং সে তার স্পোর বা রেণুর মাধ্যমে সে সৃষ্টি হয়ে থাকে। তো এইভাবে এই থিওরিটা, অ্যারিস্টটলের যে থিওরি, সেটা আসলে গ্রহণযোগ্যতা পায় না, কারণ বিভিন্ন বিজ্ঞানী প্রমাণ করে দেন বা বলেন যে কোনো মৃত বস্তু থেকে আসলে কখনোই কোনো জীবিত বস্তু সৃষ্টি হতে পারে না। এরপরও আরো অনেকগুলো থিওরি আছে, যেমন আরেকটা থিওরি আছে, দ্য থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। দ্য থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে একজন প্রত্নতত্ত্ববিদ কুভিয়ার নামক একজন প্রত্নতত্ত্ববিদ, উনি বিভিন্ন ফসিল নিয়ে কাজ করতেন। তো বিভিন্ন ফসিল নিয়ে কাজ করতে গিয়ে উনি অনেক ধরনের ফসিল পান এবং কিছু ফসিলকে উনি দেখেন যে একসময় বিলুপ্ত হয়ে গেছিল হয়তো বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে। এ থেকে উনি একটা সিদ্ধান্তে উপনীত হন কুভিয়ার, যে পৃথিবীতে বিভিন্ন সময় আবহাওয়া মণ্ডলের বিভিন্ন রকমের পরিবর্তন হয়েছে। কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে, কখনো হচ্ছে আইস এজ আসার কারণে, কখনো হয়তো বা হিমবাহের কারণে, বিভিন্ন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতির কারণে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে। তো এই সমস্ত পরিবর্তনের কারণে দেখা গেছে যে কোনো জীব হয়তোবা টোটালি ডিস্ট্রয় হয়ে সে ফসিল হয়ে গেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে যখন পৃথিবী আবার তার নিজেকে স্বাভাবিক পরিবেশের দিকে ফিরিয়ে আনতে চায়, তখন আবার জীবের উৎপত্তি হয়েছে। তো উনি বলেছেন, কুভিয়ার বলেছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে একদল জীব বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আবার নতুন করে আরেক দল জীবের আবির্ভাব হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে এতক্ষণ ধরে যে থিওরিগুলো পড়লাম, কোথাও কিন্তু মিউটেশন বা অভিব্যক্তির কথা সেভাবে বলা হয়নি। তো এরপরে আরো বলা হয়েছে যে সায়ানোজেন, দ্য থিওরি অফ সায়ানোজেন। এটা কি? দ্য থিওরি অফ সায়ানোজেন, দ্য থিওরি অফ সায়ানোজেন। এখানে জার্মান বিজ্ঞানী ফ্লুকোজ নামক একজন জার্মান বিজ্ঞানী, উনি বলেছেন যে পৃথিবীর একসময় স্বাভাবিক আমাদের যে আবহাওয়া মণ্ডল বা বায়ুমণ্ডল সেরকম ছিল না, সেখানে কার্বন, হাইড্রোজেন এই জিনিসগুলোই বেশি ছিল। তো এই কার্বন এবং নাইট্রোজেন একত্রিত হয়ে সায়ানোজেন বলে একটি পদার্থের সৃষ্টি করে। তো কি বললাম যে সেই জার্মান সায়েন্টিস্ট বলেছেন যে কার্বন এবং নাইট্রোজেন একত্রিত হয়ে সায়ানোজেন বলে একটি বস্তু বা পদার্থের সৃষ্টি করে। এই সায়ানোজেন থেকে প্রোটিন সৃষ্টি হয়, প্রোটিন থেকে প্রোটোপ্লাজম সৃষ্টি হয়। তো ওনার এই তত্ত্বের কোনো সাধারণত যুক্তি বা ব্যাখ্যা পরবর্তীতে কেউই দিতে পারেননি এবং এটাও গ্রহণযোগ্য হয়নি। এরপরে জীববিজ্ঞানের অনেক বিজ্ঞানী সাধারণত যে থিওরিটাকে গ্রহণযোগ্য মনে করে এবং অনেক কাজ হয়েছে, সেটাকে বলা হচ্ছে দ্য থিওরি অফ ভাইরাস। দ্য থিওরি অফ ভাইরাস, দ্য থিওরি অফ ভাইরাস। সাধারণত ভাইরাসকে আমরা বলে থাকি জীব এবং জড়ের যোগসূত্র। তো বিজ্ঞানীরা দেখেন যে ভাইরাস প্রকৃতিতে যখন থাকে তখন সে নির্জীব অবস্থায় থাকে এবং সে জড় হিসাবে থাকে, তার কোনো অ্যাক্টিভিটিস থাকে না। কিন্তু ভাইরাস যখন জীব দেহে প্রবেশ করে তখনই শুধু সে মাত্র বংশবৃদ্ধি করতে পারে এবং সে নিজে তখন অ্যাক্টিভ হয়ে যায়। তো এই কারণে অনেক বিজ্ঞানী বলেছেন যে ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের যোগসূত্র এবং এর থেকেই মনে হয় পরবর্তীতে বিভিন্ন জীবের আবির্ভাব হয়েছে। তো এই থিওরিটা একসময় অনেকে খুব গ্রহণযোগ্য ছিল এবং অনেকে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করতেন। এরপরে আছে দ্য থিওরি অফ বায়োজেনেসিস। The theory of biogenesis। এই থিওরিগুলো অত্যন্ত মজার এবং আশা করি তোমরা একটু মনে রাখতে পারবে। দ্য থিওরি অফ বায়োজেনেসিস, এখানে এই থিওরিতে বলা হয়েছে যে প্রত্যেক জীবিত জীবের আবির্ভাব হয় কোনো না কোনো জীবিত জীব থেকে।
তাহলে এইখানে যে বলা হচ্ছে প্রত্যেক জীবের আবির্ভাব হয় কোনো না কোনো জীবিত জীব থেকে, কিন্তু সর্বপ্রথম কোন জীবের আবির্ভাব হয় সেটি কিন্তু এই থিওরিতে স্পষ্ট করে বলা হয়নি। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জীবেরই আবির্ভাব হয় কোনো না কোনো জীবিত জীব থেকে, কিন্তু প্রথম কোন জীবিত জীব থেকে বর্তমান কাল পর্যন্ত এর ধারাবাহিকতা চলে আসছে সেটি স্পষ্ট করে বলা হয়নি বলে এটাও তেমন একটা গ্রহণযোগ্য হয়নি। এরপরে আমরা বলতে পারি যে থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফ, অনন্তবাদ। থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফ, কি বললাম? থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফ। এই ক্ষেত্রে এই থিওরিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন অনন্তবাদ, আরেকটা হচ্ছে নব্য অনন্তবাদ। প্রাচীন অনন্তবাদে দেখা যাচ্ছে 1880 সালের দিকে প্রেয়ার নামক একজন সায়েন্টিস্ট এটার উপর বলেছেন, এবং নব্য অনন্তবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্দি হচ্ছে 1952 সালে, তারপরে হোয়াইলি হচ্ছে 1950 সালে, এগুলো নিয়ে কথা বলেছেন। তো এই যে অনন্তবাদ, থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফ, এই অনন্তবাদের ক্ষেত্রে কিভাবে বলা হয়েছে আসলে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে। এখানে বলা হয়েছে যে জড় বস্তুর, যেমন ওনারা বলেছেন যে এখানে যে থিওরিটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে জড় বস্তুর কোনো সৃষ্টি বা বিনাশ নেই, ঠিক একই রকম জীবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই। এই জীব হচ্ছে চিরঞ্জীব, চিরস্থায়ী, তারা কখনোই টোটালি নির্মূল হয়ে যাবে না। এবং প্রাচীন যে অনন্তবাদ, যেটা 1880 সালে প্রেয়ার বলেছেন, উনি বলেছেন কোনো জড় বস্তু থেকে কখনো জীবের আবির্ভাব হতে পারে না, জীব শুধুমাত্র জীব থেকে আবির্ভাব হতে পারে, এই পর্যন্ত উনি বলেছেন। এবং নব্য যে অনন্তবাদ, যেটা হচ্ছে বন্দি 1952 সালে এবং হোয়াইলি 1950 সালে যেটাকে সমর্থন করেছেন, ওনারা বলেছেন যে জীব বর্তমানে যে অবস্থায় আছে প্রাচীনকালেও সেই অবস্থায় ছিল। তো এই জিনিসগুলোই সাধারণত বলা হয়েছে থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফে। এছাড়াও আরেকটা আছে চিরন্তন যে তত্ত্ব, আরেকটা আছে চিরন্তন তত্ত্ব, সেটাকে বলা হয় দ্য থিওরি অফ ইটার্নিটি। এটা আমি বললাম অনন্তবাদ যে তত্ত্ব, তাকে বলা হয় থিওরিজ অফ ইটার্নিটি অফ লাইফ, এটা হচ্ছে অনন্তবাদ। আর চিরন্তনবাদ যে তত্ত্ব, তাকে বলা হয় যে দ্য থিওরি অফ ইটার্নিটি। এতক্ষণ আমরা অনন্তবাদ সম্পর্কে জানলাম, এবার আমরা জানব যে দ্য থিওরি অফ ইটার্নিটি, থিওরি অফ ইটার্নিটি। তো এখানে হাটন নামক একজন সায়েন্টিস্ট, হাটন নামক একজন সায়েন্টিস্ট, ওনার সময়কালটা হচ্ছে হাটন নামক একজন সায়েন্টিস্ট, ওনার সময়কাল হচ্ছে 1723 থেকে 1797। উনিও ঠিক একই ধরনের নব্য অনন্তবাদের মতোই ওনার ঠিক কথাটা, উনিও বলেছেন যে জীবের আবির্ভাব হয়েছে জীব থেকে, এবং পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত জীব যেমন ছিল সেরকমই আছে, তাদের মধ্যে কোনো আবির্ভাবের পরবর্তী সময়ে তাদের মধ্যে যে মিউটেশন হতে পারে, তাদের বিবর্তন হতে পারে, এভলিউশন হতে পারে, সেই সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। বলা হয়েছে যে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত জীব থেকেই জীবের সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এরপরে আছে ধূমকেতু তত্ত্ব। ধূমকেতু তত্ত্বটাকে বলা হয় মেটিওরাইট থিওরি। এখানে হচ্ছে হেলমহোল্টজ নামক সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে আর্নিয়াস নামক সায়েন্টিস্ট। ধূমকেতু যে তত্ত্ব, সেখানে বলা হয়েছে যে অনেকটা ওই উল্কা তত্ত্বের মতোই, কসমোজোয়া তত্ত্বের মতোই, যে এখানে বলা হয়েছে যে পৃথিবীর বাইরে থেকে ধূমকেতুর সাহায্যে পৃথিবীতে জীবের আবির্ভাব হয়। পরবর্তীতে আর্নিয়াস 1908 সালে বলেন যে প্যানস্পার্মিয়া সাহায্যে পৃথিবীতে
জীবের সূত্রপাত হয়। তাহলে হেলমহোল্টজ বলেন যে ধূমকেতুর সাহায্যে বাইরের থেকে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটে, এবং আর্নিয়াস বলেন যে প্যানস্পার্মিয়া নামক বস্তু থেকে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটে। তো এতক্ষণ আমি তোমাদের অনেক ধরনের তত্ত্বের কথা বললাম, কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্যভাবে যে তত্ত্বটা আসলে গৃহীত হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে এই সমস্ত আগেকার যে সমস্ত তত্ত্ব তাদের মধ্যে সেটা হচ্ছে যে দ্য অরিজিন অফ লাইফ সম্পর্কে রুশ একজন প্রাণ রসায়নবিদ, ওনার নাম হচ্ছে অপারিন 1922 সালে অপারিন নামক একজন রুশ প্রাণ রসায়নবিদ, অপারিন নামক একজন রুশ প্রাণ রসায়নবিদ 1922 সালে রুশ ভাষায় একটি বই লেখেন, দ্য অরিজিন অফ লাইফ। পরবর্তীতে 1938 সালে এটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়। এবং এই অপারেন্ট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে উনি বলেছেন একটা হচ্ছে অর্গানিক ইভলিউশন, আরেকটাকে বলেছেন কেমিক্যাল ইভলিউশন। তো কেমিক্যাল ইভলিউশন উনি বলেছেন কেমিক্যাল ইভলিউশন, এবং আরেকটাকে বলেছেন অর্গানিক ইভলিউশন। তো কেমিক্যাল ইভলিউশনে উনি কি বলতে চেয়েছেন এবং অর্গানিক ইভলিউশনে উনি কি বলতে চেয়েছেন? উনি বলেছেন যে কেমিক্যাল ইভলিউশনে অজৈব বস্তু থেকে প্রথম অবস্থায় জৈব বস্তুর আবির্ভাব হয়, এবং এই জৈব বস্তু নানান রকম প্রাকৃতিক ক্রিয়াকলাপের ফলে, জলবায়ুর কর্মকাণ্ডের ফলে সেখান থেকে জীবের আবির্ভাব হয়, যেটা হচ্ছে অর্গানিক ইভলিউশনে হয়। তাহলে কেমিক্যাল ইভলিউশনে কি হয়? কেমিক্যাল ইভলিউশনে হচ্ছে অজৈব বস্তু থেকে জৈব বস্তুর আবির্ভাব হয়, এবং অর্গানিক ইভলিউশনে এই জৈব বস্তু থেকে জীবের আবির্ভাব হয়। এই জিনিসটাকে এই দুটি ওনার সূত্র বা তত্ত্বের মাধ্যমে উনি এটাকে বলেছেন। তো কেমিক্যাল ইভলিউশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বেসিক কনসেপ্ট আসলে কি, এগুলো নিয়ে আসলে পরবর্তীতে আরো বিস্তৃত আলোচনার দরকার আছে। তারপর আমরা আজকের ক্লাসে যদি কেমিক্যাল ইভলিউশনের সার কথাটা জানতে চাই, তাহলে বলা যায় যে পৃথিবী কিন্তু সৃষ্টির শুরুতে বর্তমান অবস্থার মতো ছিল না। তখন পৃথিবীর আবহাওয়া অনেক বৈরী ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিলই না। তো তখন বায়ুমণ্ডলে কি ছিল? তখন বায়ুমণ্ডলে প্রাধান্য বিস্তার করত কিছু গ্যাস, এবং অধিকাংশই কিন্তু বিষাক্ত। সেই গ্যাসগুলো কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়াম ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছিল, কার্বন মনোক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল। এই সমস্ত গ্যাসগুলো ছিল। এই সমস্ত গ্যাসগুলোই তখন প্রাধান্য বিস্তার করতো। নাইট্রোজেন ছিল, তারপরে হাইড্রোজেন সায়ানাইড ছিল। তাহলে আমি গ্যাসগুলোর কথা কি বলছি? যে মিথেন, অ্যামোনিয়াম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাস ছিল। তো এই সমস্ত বিষাক্ত গ্যাস এই কেমিক্যাল ইভলিউশন অনুযায়ী তখন পৃথিবীর টেম্পারেচারও এত হাই ছিল যে পানি সেখানে আসলে মনে হয় বাষ্পে পরিণত হয়ে যাবে, এত বেশি হিট। তো হিট যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন এই সমস্ত রাসায়নিক উপাদান তারা প্রথমে একত্রিত হতে থাকে, অজৈব পদার্থগুলো একত্রিত হতে থাকে, এবং তারা ছোট ছোট কিছু অণু তৈরি করে। এই ছোট অণুগুলো পরবর্তীতে বৃহৎ আকৃতির অণু তৈরি করে। তো এটাকে যদি আমরা লিখতে চাই সংক্ষেপে একটা তীর চিহ্ন দিয়ে, যে আসলে কি হয়, অজৈব পদার্থ ছিল প্রথম অবস্থায়, সেখান থেকে হাইড্রোকার্বন তৈরি হয়, হাইড্রোকার্বন জাত দ্রব্য তৈরি হয়। এই হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি জাতক তৈরি হয়। কি তৈরি হয়? হাইড্রোকার্বনের অক্সি ও হাইড্রোক্সি জাতক সৃষ্টি হয়। এরপর এখান থেকে কি হয়? এখান থেকে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট হয়, কার্বোহাইড্রেট হচ্ছে। তারপরে এখান থেকে দেখা যাচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল হচ্ছে। তারপরে দেখা গেল যে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড। ধারাবাহিকভাবে এগুলো চলছে, এইভাবে রূপান্তরিত হচ্ছে। তো অপারেন্ট বলেছেন যে কেমিক্যাল এভলিউশনের ক্ষেত্রে দেখা যায় যে, এবং এটাকে উনি প্রমাণও করতে চেয়েছেন, যে দেখা যায় যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সেখান থেকে আসলে কিছু অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান পাওয়া যায়।
এবং এই অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদানগুলো পরে পানির সাথে বিক্রিয়া করে এক ধরনের যৌগ তৈরি করে। এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট অণু একসময় যে বৃহদাকার অণু তৈরি করে সেগুলো থেকে একসময় পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পাইরিমিডিন, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড তৈরি হয়। তো দেখা যাচ্ছে যে নিউক্লিওটাইড থেকে একসময় নিউক্লিক অ্যাসিড তৈরি হয় এবং নিউক্লিক অ্যাসিড এছাড়াও নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে ডিএনএ, আরএনএ, এইভাবে কেমিক্যাল ইভলিউশনের কথাটা উনি বলেছেন। এবং এইখান থেকে উনি যখন অর্গানিক ইভলিউশনের দিকে যাচ্ছেন যে এই সমস্ত উপাদান তৈরি হওয়ার পরে কি হয়, তো দেখা যাচ্ছে যে প্রথম দিকে যে জীবের সৃষ্টি হয় সেখানে দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড এগুলো থাকছে। নিউক্লিক অ্যাসিডের চারদিকে একটা নিউক্লিয় প্রোটিন সৃষ্টি হচ্ছে এবং নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে প্রথম দিকে প্রাধান্য বিস্তার করেছে আরএনএ। পরবর্তীতে এই আরএনএ জায়গাটা দখল করে নেয় ডিএনএ। এবং তারপরে তখন কিন্তু প্রথম অবস্থায় জীবের খাদ্য গ্রহণ এত সুবিধাজনক পদ্ধতি ছিল না, কারণ তখন যেহেতু বাতাসে অক্সিজেন ছিল না, এই কথাটা বলছি। তাহলে তখন তারা কিভাবে খাদ্য সংগ্রহ করতো? তখন তরল মাধ্যম থেকে তারা খাদ্য সংগ্রহ করতো। পরবর্তীতে দেখা যায় যে আলোক স্বভোজী কিছু জীবের আবির্ভাব হয় যারা পরিবেশে অক্সিজেন ছাড়তে থাকে। তো এই অক্সিজেনগুলো যেগুলো ছাড়তে থাকে পরিবেশে, সেই অক্সিজেন মিথেন, সেই অক্সিজেন দেখা যাচ্ছে যে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করছে। আবার অ্যামোনিয়ামের সাথে এই অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন এবং পানি তৈরি করছে। তাহলে এইভাবে যখন পরিবেশের মধ্যে অক্সিজেনের আবির্ভাব ঘটতে থাকে তখন একসময় একটা অক্সিজেনবিহীন বিজারকীয় অবস্থা থেকে অক্সিজেন যুক্ত একটি জারকীয় অবস্থার সৃষ্টি হয় এবং এটাকে বলা হয় অক্সিজেন রেভলিউশন। এই জিনিসটাকে বলা হচ্ছে অক্সিজেন রেভলিউশন। এই রেভলিউশনটা যখন হচ্ছে অক্সিজেন রেভলিউশন, তখনই কিন্তু প্রকৃতকোষী জীবের আবির্ভাব ঘটছে। এবং বাতাসে যখন প্রকৃতকোষী জীবের আবির্ভাব ঘটে, জীব পরিবেশে যখন প্রকৃতকোষী জীবের আবির্ভাব ঘটে, অক্সিজেনের আধিক্য থাকে, তখন ধীরে ধীরে সবাত শ্বসন প্রক্রিয়াটি ইস্টাবলিশড হয় এবং সবাত শ্বসনকারী জীবের আধিক্য ঘটতে থাকে। তো এই জীবের আধিক্য ঘটতে থাকে এবং এখানে বলার দরকার যে এই সমস্ত জীবের পাশাপাশি প্রথম দিকে পরভোজী, মৃতভোজী এই সমস্ত জীবও কিন্তু তখন ছিল। তো ধীরে ধীরে অপারিন তার বক্তব্যে যেটা বলতে চেয়েছেন যে কেমিক্যাল ইভলিউশন হয় এবং তার পরবর্তীতে অর্গানিক ইভলিউশনের মাধ্যমে জীবের আবির্ভাব হয় এবং সেখান থেকে প্রকৃতকোষী এবং সবাত শ্বসনকারী জীবের আবির্ভাব হতে থাকে। তো আজকে আমি তোমাদের ক্লাসে ইভলিউশন সম্পর্কে, পৃথিবীতে জীবের কখন কিভাবে আবির্ভাব হয়েছে এ সম্বন্ধে বেশ কিছু থিওরি সম্পর্কে আলোকপাত করতে চেষ্টা করলাম। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে এটা বুঝতে পেরেছ এবং তোমরা শুধুমাত্র আমার লেকচার না, পাশাপাশি একটু বইও পড়বে, এতে তোমাদের এই পড়াগুলো ভালো মতো আত্মস্থ হবে। তো এই বলে আজকে আমি আমার ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।